অপারেশন মিডনাইট হ্যামার, ইরানের উপর হামলা চালানোর এই আমেরিকার এই অপারেশন, যার নাম দেওয়া হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার। এবং এই অপারেশন মিডনাইট হ্যামার করতে গিয়ে, অর্থাৎ ইরানের উপর হামলা করতে গিয়ে আমেরিকাকে ভারতের আকাশসীমা ব্যবহার করেছে, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই হামলা চালানোর জন্য আমেরিকা ভারতের এয়ার স্পেস ব্যবহার করেছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড় উঠছে। সেই প্রেক্ষিতে এবার পিআইবির তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, আমেরিকা ইরানে মধ্যরাতে যে হামলা চালিয়েছে তাতে ভারতের এয়ার স্পেস ব্যবহার করা হয়নি। অর্থাৎ ইরানের তিনটি পরমাণু কেন্দ্র, সেই কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। এবং ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির মাত্র দুটো দিন কাটতে পারেনি, তার মাঝেই আমেরিকার এই হামলা, ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালানোর যে ঘটনা, ইরানের তিনটি পরমাণু কেন্দ্রের উপর হামলা চালানো হয়েছে। একদম সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়ে আমেরিকা তার সর্বোচ্চ শক্তিশালী বোমা, সেই বোমা নিক্ষেপ করেছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রত্যেকটা পরিস্থিতিতে আমেরিকার তরফ থেকে যে রক্তচক্ষু দেখানো হচ্ছে, ইরান থেমে থাকেনি। কারণ আমেরিকা যখনই ইরানের উপর হামলা করেছে ইসরায়েলের হয়ে, তখনই ইরান আবার ফের তেল আবিবের একাধিক বহুতল ক্ষতিগ্রস্ত করে দিয়েছে তাদের হামলায়। ইসরায়েলের উত্তর প্রান্ত থেকে মধ্য ইসরায়েল বিভৎসভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং অন্যদিকে আমেরিকা এই হামলা চালানোর জন্য, অর্থাৎ এই অপারেশন মিডনাইট হ্যামার চালানোর জন্য সত্যিই কি ভারতের আকাশসীমা ব্যবহার করেছে, এই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। যদিও স্পষ্ট করা হচ্ছে যে না, ভারতের আকাশসীমা ব্যবহার করা হয়নি। যে খবর ছড়ানো হচ্ছে তা ভুয়ো হতে পারে, এবং যে কথা বলা হচ্ছে সেক্ষেত্রেও অনেক বিষয় রয়েছে যা কিনা সত্য নয়। এবং এখান থেকেই এই পরপর তিনটে পরমাণু কেন্দ্রে হামলা চালানো, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানো, এরপর মনে করা হচ্ছিল যে ইরান শান্তি চুক্তির পথে হাঁটবে, নাকি সত্যি আমেরিকার মতো শক্তিশালী সামরিক দিক থেকে এতটা এগিয়ে থাকা একটি দেশ যখন হামলা চালাচ্ছে ইরানের ওপর, যে ইরান আমেরিকার থেকে অনেকটাই পিছিয়ে সামরিক শক্তিতে, সেই ইরান আদৌ সামলে নিতে পারবে তো নিজেকে? এই একাধিক প্রশ্ন উঠবার পরেও ইরান কিন্তু থেমে থাকেনি। ইরানের তরফ থেকে পাল্টা ইসরায়েলে হামলা করা হয়েছে, এবং ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে তেহরান থেকে শুরু করে একাধিক জায়গায় আমরা দেখেছি বিপর্যস্ত পরিস্থিতি। এবং এই দুই দেশের সংঘাত, এই মধ্যপ্রাচ্যের সংঘাত, আমেরিকার প্রবেশ, ব্রিটেনকে পাশে পাওয়া, অন্যদিকে ইরানের পাশে দাঁড়ানো রাশিয়া, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা আদৌ তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কিনা, সে বিষয়ে যখন বিস্তর একটা প্রশ্ন রয়েছে, সেই সময় দাঁড়িয়ে আজকের যে আপডেটগুলোর দিকে আমরা নজর রাখবার চেষ্টা করছি। কারণ এই হামলা চালানোর সময় ভারতীয় আকাশসীমা ব্যবহার করেছে কিনা আমেরিকা, এটা নিয়ে একটা প্রশ্ন, যদিও পিআইবির তরফ থেকে সমস্ত এই বিষয়ে নস্যাৎ করা হয়েছে, কিন্তু আদৌ পারে কিনা ওয়াশিংটন এই ভারত সীমা ব্যবহার করতে, সে নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। দীপ্তাংশুবাবু, একটা বিষয় জানতে চাইবো, অনেক ক্ষেত্রে এই খবর ছড়াচ্ছে যে ইরানে হামলা চালানোর জন্য আমেরিকা ভারতের আকাশসীমা ব্যবহার করেছে। এক্ষেত্রে ভুয়ো না সঠিক তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও কিভাবে দেখছেন বা কি হতে পারে? আমার মনে হয় যারা এই খবরগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তারা বোধহয় ম্যাপ এবং জিওগ্রাফি সম্বন্ধে এখনো অজ্ঞান। এটা সম্বন্ধে জানতে হবে যে B2 হোয়াইটম্যান এয়ারফোর্স বেস মিসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে থেকে উড়ে ইরানের 3টে পরমাণু কেন্দ্রে বোম ফেলেছে, এবং তার মাঝে এই যে দীর্ঘ 18,000 কিলোমিটার, সেখানে অনেকবার রিফিউলিং করেছে, মিড এয়ার রিফিউলিং বলে, সেটা একটা স্ট্র্যাটো ট্যাঙ্কার বলে একটা মার্কিন যুক্তরাষ্ট্র প্লেন আছে KC-135, তার মাধ্যম দিয়ে এটাকে মিড এয়ার রিফিউলিং করেছে। 7খানা B2 বম্বার ছিল। এবং কোন কোন দেশের ওপর দিয়ে উড়ে গেছে, ভারতের ওপর কেন উঠবে, এই যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, একটা মিথ্যে ভুয়ো খবর, ভারতের ওপর দিয়ে কেন প্রথম কথা যাবে B2 বম্বার? যেতে যদি হয় তাহলে যাকে মধ্যাহ্নভোজে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডেকেছিল খেতে, বিরিয়ানি খেতে, কাবাব খাওয়াতে, সেই আসিম মনির নিজের এয়ার স্পেস দিতে পারে। আসিম মনিরের এয়ারফোর্স বেস নূর খান থেকে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার, যেটা 3 দিন আগে ল্যান্ড করেছিল পাকিস্তান এয়ারফোর্স বেসে, সেইখানে পাকিস্তান এয়ার স্পেসে রিফিউলিং হয়েছিল কিনা এই সত্য কথাটা বলতে হবে। এবং ইরানে কোথার থেকে ঢুকেছিল, সেটা কি পাকিস্তানে বালুচিস্তান বর্ডার ক্রস করে ইরানে ঢুকেছিল না অন্য কোনো দেশে, এই প্রশ্নগুলো আমি রাখলাম।
কারণ এই অনেক মিথ্যে ভুয়ো খবর ভারতের সম্বন্ধে যারা ছড়িয়ে দিচ্ছে, কারণ এটা ছড়াচ্ছে পাকিস্তানের থেকে, টেররিস্তান একটা বেইমান দেশ, যে ওআইসির একটা পার্ট, সে ইরানকে পেছন থেকে ছোড়া মারলো এবং নিজের এয়ার স্পেস এবং নিজের এয়ারফোর্স বেস মার্কিন যুক্তরাষ্ট্রকে সে উধার দিল, সে তাদের দিল, সাহায্য করলো। এবং যে ইসলামিক দেশগুলো আছে যার একটা পার্ট পাকিস্তান, তাদের সমস্ত এই দেশগুলোর সঙ্গে বেইমানি করলো। তো ভারতের ওপর যে নিশ্চিতভাবে যায়নি, যদি গিয়ে থাকে সে পাকিস্তান এয়ারফোর্স যে স্পেস আছে, এয়ার স্পেস আছে, সেখান দিয়েই গেছে। আচ্ছা, ধন্যবাদ দীপ্তাংশু বাবু। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী কথা বলছিলাম তার সঙ্গে, এবং এখান থেকে কার্যত একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে ভারতের শত্রুপক্ষই এই ভুয়ো খবর ছড়াচ্ছে, অর্থাৎ ভারতের শত্রুপক্ষই এই ভুয়ো খবর ছড়াতে সাহায্য করছে। যেমনটা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর পর্যবেক্ষণ যে পাকিস্তানের তরফ থেকেও এই বিষয়ে ছড়ানো হতে পারে, এবং তার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমেরিকার তরফ থেকে ইরানের যে তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছিল, অর্থাৎ ইরানের নাতানস, ফোর্ডো এবং ইস্পাহান পরমাণু কেন্দ্র, এই পরমাণু কেন্দ্রে হামলা চালানোর সময় আমেরিকা কি ব্যবহার করেছে? তার সর্বশক্তিশালী বোমা ব্যবহার করেছে, বাংকার বাস্টার ব্যবহার করেছে, B2 বম্বার ব্যবহার করেছে, এবং তা নিক্ষেপ করে এই তিনটি পরমাণু কেন্দ্রে তারা হামলা চালিয়েছে, এবং সেখান থেকে তারা ইরানকে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করেছে, ইরানকে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যে আমি তোমার পরমাণু কেন্দ্রে হামলা চালানোর ক্ষমতা রাখি, এবার শান্ত হয়ে যাও, না হলে আরো করুণ পরিণতি হবে। অর্থাৎ এই করুণ পরিণতির হুঁশিয়ারিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই হামলা চালানোর জন্য নাকি ভারতের আকাশসীমা ব্যবহার করা হচ্ছে, সেই খবরও ছড়াচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন টেলিফোন লাইনে। শুভাশিস বাবু, ইরানে আমেরিকা হামলা চালিয়েছে, তার জন্য ভারতের আকাশসীমা ব্যবহার করা হয়েছে, এই খবরও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। মাঝ বয়সে মানুষজনের অনেক রকম প্রবলেম হয়, তার মধ্যে মিথ্যে কথা বলার প্রবলেম হয়, সেটা ডোনাল্ড ট্রাম্পকে না দেখলে বিশ্বাস করা যায় না। এবার পয়েন্টটা হচ্ছে হঠাৎ করে উনি এইসব ধরনের কথাবার্তা কেন বলছেন জানি না। একবার বলছেন টুইট করে শান্তি করে এনে দিয়েছে, একবার বলছে আমাদের এয়ার স্ট্রাইক ইউজ করেছে। এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। দিস ইজ সাইন্স পিওরলি যদি ইউজ করে থাকে, শো লেট দেম শো। এই জিনিসগুলোকে মুখের কথায় তো কিছু হয় না। এই জিনিসগুলো যে কোনো স্যাটেলাইট ইভেন্ট আজকে ডেটে পাওয়া যেতে পারে, কোন ট্রেন কোন রাস্তা দিয়ে গেছে তার ডিটেলিং পাওয়া যেতে পারে। সেখানে দাঁড়িয়ে যদি এই ধরনের বিবৃতি কোনো একটা রাষ্ট্র প্রেসিডেন্ট করে থাকে, সেই সরকার করে থাকে, সেইগুলোর কোনো রকম কোনো ভিত্তি বলে আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। এবং ভারতবর্ষকে এটার উচিত যে এটা নিয়ে যেহেতু তারা স্টেটমেন্ট করেছে, ভারতবর্ষের উচিত তাদের নট অনলি কাউন্টার স্টেটমেন্ট করা, বাট অলসো একটা স্টেটমেন্ট ইস্যু করা যে লেট দেম ক্ল্যারিফাই ওয়াই দে হ্যাভ মেড আ স্টেটমেন্ট লাইক দিস। ধন্যবাদ শুভাশিস বাবু। কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি কথা বলছিলাম তার সঙ্গে। যখনই সামাজিক মাধ্যম বা বেশ কিছু সংবাদ মাধ্যমে এই খবর ছড়াতে শুরু করেছে, তখনই ফ্যাক্ট চেকের মাধ্যমে এটাও সামনে আনা হয়েছে যে না, মার্কিন সেনাকে কখনোই ভারতীয় আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া হয়নি, অর্থাৎ ভারতের শত্রুপক্ষই এই ভুয়ো খবর ছড়াচ্ছে, এবং তাদের উদ্দেশ্য কি বা ঠিক কি উদ্দেশ্য নিয়ে তারা এটা করছে তা অবশ্যই প্রশ্ন সাপেক্ষ। কিন্তু তারপরেও আমেরিকার চোখ রাঙানি, আমেরিকার রক্তচক্ষুতে আদৌ মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামাবায় শান্তির বাতি জ্বলে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। যখন সর্বশক্তি দিয়ে ইরানকে কোণঠাসা করবার চেষ্টা করা হচ্ছে, তখন ইরানও কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং লাগাতার আমরা সে আলোচনা করেছি যে এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে কতটা প্রভাব পড়তে পারে, অর্থনৈতিকভাবে কতটা ভেঙে পড়তে পারে একাংশ, এবং এই সেখান থেকে বিশেষ করে ভারত সহ একাধিক জায়গায় যেভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামার কারণে, তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। কিন্তু এই মুহূর্তে যেমনটা জানাবো আপনাদের, রীতিমতো শেয়ার বাজার, সেই শেয়ার মার্কেটে ধস নামতে শুরু করেছে। সপ্তাহের শুরুতেই ব্যাপক ধস শেয়ার বাজারে, 844 পয়েন্টেরও বেশি পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার, 256 পয়েন্ট পড়লো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার। পাশাপাশি ভারতের টেক স্টকগুলিতেও বড় পতন, ইনফোসিস, HCL টেক মাহিন্দ্রা লার্জ ক্যাপে ধস। লাল জোনে খুলেছে সেন্সেক্স ও নিফটি উভয় সূচকে। শুক্রবার বিএসই সেন্সেক্সে ছিল 82,408.17, আর সোমবার তা কমে দাঁড়িয়েছে 81,000-এ, এবং নিফটিতেও পড়তে শুরু করেছে। মাত্র 10 মিনিটের ট্রেডিং এর নিফটি 256 পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছে। অর্থাৎ শেয়ার বাজারে ধস নামতে শুরু করেছে ইরান ইসরায়েলের যুদ্ধের আবহে।
একদিকে 10-10টা দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এই সংঘর্ষের, হামলা পাল্টা হামলা, এবং তারই পাশাপাশি ইরান ইসরায়েলের যুদ্ধ আবহে শেয়ারে ধস নামতে শুরু করেছে শেয়ার বাজারে। আরও একটু বিস্তারিত পরিস্থিতিটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, কারণ অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন আমাদের সঙ্গে। ম্যাম, একটা বিষয় জানতে চাইবো যে যেভাবে এই ধস নামতে শুরু করেছে শেয়ার বাজারে, কি মনে হচ্ছে এই মুহূর্তে? এটা তো হবেই, কারণ যেহেতু একটা যুদ্ধ লেগেছে এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা শুরু হয়েছে, কিন্তু আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করেছে। এবং মুশকিল হচ্ছে, আমেরিকা যখনই হস্তক্ষেপ করে ডলারের দামটা বিশ্ববাজারে পরিবর্তিত হয়, এফেক্ট করে সমস্ত শেয়ার মার্কেটে। এখন এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। ভারতীয় অর্থনীতিতে এখন তেলের দাম বাড়বে কিনা সেটা একটা বিশাল চিন্তার ব্যাপার, কিন্তু এটা হচ্ছে যে শেয়ার বাজারের এফেক্টটা কিন্তু তৈরি হয় এবং সেই অনিশ্চয়তা থেকেই শেয়ার বাজারটাকে ভোলেটাইল হয়ে যায়। কাজে সেটারই আমরা দেখতে পাচ্ছি। এখন লক্ষ্য রাখা যে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে না ক্ষণস্থায়ী হবে। যদি মিটে যায় তাহলে একরকম, আর যদি এটা দীর্ঘস্থায়ী হয় তাহলে তার ফল নিশ্চয়ই ভালো হবে। ধন্যবাদ জানাবো আপনাকে। অর্থনৈতিক বিশেষজ্ঞ মহানন্দা কাঞ্জিলাল কথা বলছিলাম তার সঙ্গে। অর্থাৎ তিনি যেমনটা মনে করছেন যে এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে এই ধস আরও নামতে পারবে, অর্থাৎ ধসই হবে। সেক্ষেত্রে নতুন করে চাঙ্গা হওয়ার কোনো সম্ভাবনা তো নেই, বরঞ্চ যেইভাবে শেয়ার বাজারে ধস নামতে শুরু করেছে তাতে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয়, যদি ইরান ইসরায়েলের মধ্যে কোনো রকম কোনো শান্তি চুক্তি না হয়, যদি তারা সংঘর্ষ বিরতির পথ বেছে না নেয়, তাহলে এই ধস আটকানো সম্ভব নয়, চাঙ্গা করা তো অনেক দূরস্থ। তবে অন্যদিকেও আমরা এটাও দেখছি যে ইরান ইসরায়েলের সংঘাত যে থেমে যাবে তেমনটাও নয়, কারণ পরিস্থিতি যত সময় যাচ্ছে তত জোরালো হচ্ছে। আমরা গতকালও দেখেছি ইসরায়েলের তরফ থেকে রীতিমতো বলা হয়েছে সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয় থাকতে, মুহুর্মুহু সাইরেন বেজেছে, ইরানের তরফ থেকে পাল্টা হামলা করা হয়েছে। অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। একটা বিষয় জানতে চাইবো, ইরান ইসরায়েলের এই সংঘাত তাতে শেয়ার বাজারে ধস নামতে শুরু করেছে, পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে? যতদিনে এই সংঘাত চলতে থাকবে ততদিন তো একটু স্টক মার্কেটের অস্থির অবস্থা হবেই। কারণ আমরা তো তেলের আমদানির উপর ভীষণভাবে নির্ভরশীল, এবং এই তেলের আমদানির উপর নির্ভরশীল হওয়ার ফলে এবং তেলের দাম তো বাড়তে চলেছে, এটা বোঝাই যাচ্ছে। তেলের দাম বাড়বে এবং টাকার ও ডলারের বিনিময়ে অবমূল্যায়ন হবে। এটা হলে পরে যেটা স্বভাবতই দেখা যায় যে আমাদের শেয়ার মার্কেটে বিদেশিরা, বিশেষ করে যারা ধরুন শেয়ার কেনা বেচা করছে, তারা আমাদের শেয়ার মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ টাকার তো মূল্য কমে যাচ্ছে ডলারের তুলনায়। তারা এখান থেকে বেরিয়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করবে, আমেরিকায় যেতে পারে বা অন্যান্য দেশে যেতে পারে যারা আমার এটা দিয়ে এত আহত নয় এই ঘটনাটা দিয়ে। এখন এটা কতদিন চলবে এটা তো আমি জানি না, এটা বলতে পারি না। তবে এটা যদি দীর্ঘকাল চলে তবে বলেই বাহুল্য আমাদের স্টক মার্কেটে একটু অসুবিধা চলবে। ধন্যবাদ জানাবো আপনাকে। অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্ত কথা বলছিলাম তার সঙ্গে। আর এখান থেকেই পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের, আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।